আহি এবার আফিফকে ছেড়ে দিল। আফিফকে ছেড়ে দিয়েই তার চোখের দিকে তাকালো। আফিফ চোখ সরিয়ে নিল। এবার দুজন দুপাশে গিয়ে দাঁড়ালো। যেই ভাগ্য তাদের দূরে সরিয়ে দিয়েছে তাদের কি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাছে আসা উচিত? প্রকৃতি যদি চায় তবেই তারা একে অপরের দিকে উন্মাদ দৃষ্টিতে তাকাবে। সেই দৃষ্টি সরিয়ে ফেলার কোনো প্রয়োজন হবে না। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা যাবে ঘন্টার পর ঘন্টা। যেই মুগ্ধতায় কোনো ভয় কোনো সংশয় থাকবে না। ভোর ৫টা। দূর থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। আশেপাশে নীরবতা ছেয়ে আছে। আর এসবের মধ্যে সোফায় স্থির হয়ে বসে আছেন রিজওয়ান কবির। তার মুখোমুখি বসে হাঁসফাঁস করছে লাবণী। তার বুক ধড়পড় করছে, হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। আহি লাবণীর পাশে বসে চাপা স্বরে বলল, মাম্মাম, কেনাকাটা কি শুরু করে দিব? 4 দিন পর মনে হয় আপনার কুল খানিকটা খেতে হবে। লাবণী রাগী দৃষ্টিতে আহির দিকে তাকালো। সে উঠে রিজওয়ান কবিরের পায়ের কাছে বসে বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না রিজওয়ান? রিজওয়ান কবির তার হাত থেকে ক্যামেরাটি টেবিলের উপর রেখে বললেন, বিশ্বাস? তাজওয়ার আর তোমার নোংরামি দেখার পরও আমি তোমাকে বিশ্বাস করব? এতটা অন্ধ ভেবেছ আমাকে? আমি কিচ্ছু করিনি, সবটা তোমার মেয়ের সাজানো নাটক। রিজওয়ান কবির উঠে দাঁড়িয়ে উঁচু স্বরে মনিয়া খালাকে ডাকলেন। মনিয়া খালা দৌড়ে বসার ঘরে এলো। রিজওয়ান কবির তাকে বললেন, এই অসভ্য মহিলাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দাও। লাবণী তা শুনে রিজওয়ান কবিরের হাত ধরতে যেতেই রিজওয়ান সশব্দে লাবণীর গালে চর বসিয়ে দিলেন। আহি তা দেখে চোখ বন্ধ করল। ঠিক এভাবেই এক সকালে দেরিতে টেবিলে নাস্তা আসায় বাবা তার মায়ের গায়ে হাত তুলেছিল। খুব আত্মসম্মানী নারী সালমা ফাউজিয়া। মনিয়া খালা আর চুনির সামনে চর খাওয়াটা সহ্য করতে পারেননি তিনি। তবুও অহির জন্য সংসারটা ছাড়তে পারছিলেন না। কিন্তু আজ তার উপর হওয়া অন্যায়ের শোধ তুলেছে এই একটা চরের গুঞ্জন। লাবণী গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রিজওয়ান কবির বললেন, তোকে আমি তালাক দিলাম, তোকে আমি তালাক দিলাম, তোকে আমি তালাক দিলাম। লাবণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আহির ঠোঁটে বিজয়ের হাসি, আর চোখে অশ্রু টলমল করছে। যেই নারীর জন্যে তার মায়ের সংসার ভেঙেছে, আজ সেই নারীর পরিণতি দেখার মতো সৌভাগ্য সৃষ্টিকর্তা আহিকে দিয়েছেন। তাই হয়তো সেদিন সে বেঁচে ফিরেছিল। এদিকে লাবণী কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি কোথায় যাব রিজওয়ান? আহি বলল, কেন? তাজওয়ার খান তো আছেই, আপনি না হয় তার কাছেই ফিরে যান। আহি অবাক হওয়ার ভান ধরে বলল, ওহ, আমি তো ভুলেই গেছি, তাজওয়ার খান তো আপনাকে শুধু রক্ষিতা হিসেবেই রেখেছিল। জাস্ট শাট আপ আহি, সব তোমার জন্য হয়েছে, আমি তোমাকে ছাড়বো না। রিজওয়ান কবির লাবণীর বাহু চেপে ধরে বললেন, কি করবে তুমি? তোমার কি ক্ষমতা আছে? আমার টাকায় তোমার যত জোর ছিল এখন সে সবও থাকবে না। লাবণী কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি রিজওয়ান, আর তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। আহি বলল, বাবার জন্য আপনি কিছুই ছাড়েননি, ছেড়েছেন নিজের স্বার্থের জন্য। নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের লোভ চেপে বসেছিল আপনার মাথায়। তাই তো দুটো সুন্দর সংসার আপনি ভেঙে দিয়েছিলেন, আমার জীবনটাও শেষ করে দিতে চাচ্ছিলেন। লাবণীকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলেন রিজওয়ান কবির। গতকাল রাতে 1:30টায় কাপ্তাই থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আহি আর আফিফ। ভোর 4টে নাগাদ আফিফ আহিকে বাসায় নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। বাসায় পৌঁছে লাবণীকে দেখে গা জ্বলে উঠল আহির। লাবণী রাতেই বাসায় ফিরে এসেছিল। এদিকে আহি জোরে জোরে চেঁচিয়ে বাবাকে ডাকলো। আর রিজওয়ান কবির বেরিয়ে আসতেই সেই ক্যামেরায় ধারণ করা ভিডিওটা বাবাকে দেখালো আহি। লাবণী ভাবতেই পারেনি আহি কিছু ভিডিও করে রাখবে। সে ভেবেছিল আহি শুধু তাকে আর তাজওয়ারকে একসাথে দেখে ফেলেছিল।
আর বাসায় এসেই এসব রিজওয়ান কবিরকে বলবে। এজন্যেই বাসায় ফিরে রিজওয়ান কবিরের ব্রেইন ওয়াশের জন্যে কি বলবে তা গুছিয়ে নিয়েছিল লাবণী। কিন্তু এখন তো সব উল্টো হয়ে গেছে। আহি লাবণীর ক্লান্ত মুখটির দিকে তাকিয়ে বলল, আমার বাবাকে ফাঁসিয়ে আমার মায়ের সংসার ভেঙেছিলে। আমার বাবার মাথা খেয়েছো তুমি। কি ভেবেছিলে কোনো প্রমাণ নেই আমার কাছে? বাবা জেনে গিয়েছিল তুমি কেমন মহিলা। তোমার এর আগে 2 প্রেমিকের সাথে করা লটর পটরগুলোর ছবি আরও আগেই বাবাকে দেখিয়েছিলাম। বাবা সব জানতো। আমি চেয়েছি তোমার আর তাজওয়ারের প্রেম লীলাটাও বাবার সামনে নিয়ে আসি। এজন্য সময় চেয়েছিলাম তার কাছে। আর দেখো সেই সুযোগটা নিয়ে একদম হাতে নাতে তোমাদের লীলা ফাঁস করে দিয়েছি। ভিডিওটা তোমাকে পাঠিয়ে দিব। তুমি আর তাজওয়ার খান বসে পপকর্ন খেতে খেতে দেখো। বাই। আহি কথাটি বলেই লাবণীর মুখের উপর দরজা বন্ধ করে দিল। রিজওয়ান কবির চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। মনিয়া খালা আহিকে জড়িয়ে ধরে বললেন, এখন ঘরে ফেরেশতারা আইব, আমার মাটাও থাকবো। আহি মনিয়া খালার হাতে আলতো হাত রেখে বলল, খালা, আমি আর এখানে থাকবো না। আমি ছেড়ে দিয়েছি এই বাসা। সকালে আমার সব জিনিসপত্র নিয়ে আমি চলে যাব। চুনি আহির কাছে এসে বলল, তুমি যাইও না আফা, আমার এখানে ভালো লাগে না একা একা। আহি চুনির থুতনি ধরে বলল, চাঁদনি, আমি কোথাও যাচ্ছি না। আমি আছি। বেশি দূর কোথায়? এই শহরেই থাকবো। শুধু এই বাসাটা ছাড়ছি। তোর বিয়ে দিব আমি। তোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। একটু সময় লাগবে শুধু। আহি সকালেই তার জিনিসপত্র নিয়ে মায়ের বাসায় চলে এলো। জিনিসপত্র ফ্ল্যাটে উঠিয়ে বিছানায় গা এলিয়ে দিতে যাবে, তখনই তাজওয়ারের কল এলো। আহি কল রিসিভ করতেই তাজওয়ার বলল, তোমার খুব সাহস বেড়ে গেছে দেখছি। তুমি এমনটা কেন করেছো? তুমি কি ভেবেছিলে তোমার বাবা আমার ব্যাপারে জেনে গেলে আমাদের বিয়েটা হবে না? দেখো আহি, আমি কিন্তু তোমার বাবাকে ভয় পাই না, আর তোমাকে আমি যে কোনো মূল্যে নিজের করেই ছাড়বো। আহি তাচ্ছিল্যের সুরে বলল, তুমি আমার বাবাকে ভয় পাও না, আর আমি তোমাকে ভয় পাই না। তোমার যা ইচ্ছে করো, কিন্তু শুধু শুধু আমার মিথ্যে স্বপ্ন দেখো না। এমন মিথ্যে স্বপ্ন দেখো না। শোনো, তুমি আমাকে এই জন্মে তো আর পাচ্ছই না। আর পরের জন্মে তোমার ঠিকানা কোথায় হবে সেটা তুমি নিজেও জানো না। দেখা যাবে সেখানে তুমি নিজের পাপের ক্ষমা চাইতে চাইতেই আধমরা হয়ে গেছো। আহি এই বলে কলটা কেটে দিল। তাজওয়ার দাঁত কটমট করতে করতে এবার আফিফকে কল করলো। আফিফ তাজওয়ারের কল ধরলই না, উল্টে মেসেজ পাঠিয়ে বলল, আমি আর আপনার কোম্পানিতে কাজ করছি না। সময়সীমা শেষ হওয়ার আগে কাজ ছাড়ছি। তাই আপনি আমার কাছ থেকে বিশাল অঙ্কের টাকা পাবেন। আমি সেই টাকাটাও আপনাকে দিতে পারছি না, কিন্তু সেই টাকা না দেওয়ার জন্য আপনি আমার উপর কোনো মামলা করতে পারবেন না। যদি করেন তাহলে আমি আপনার মানি লন্ডারিংয়ের সব তথ্য ফাঁস করে দেব। আশা করব আমার মতো অসহায় মানুষের কাছ থেকে এত টাকা নিয়ে আপনার তেমন কোনো লাভ হবে না। আপনি এমনিতেই কোটিপতি, কিন্তু আপনার মানি লন্ডারিংয়ের সব তথ্য যদি আমি ফাঁস করে দেই, আপনাকে পথে বসাতে আমার বেশি সময় লাগবে না। আর পরিশেষে ধন্যবাদ আমাকে আপনার অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য। তাজওয়ার আফিফের মেসেজ থেকে তবদা খেয়ে গেল। রাগে তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। সে ফোনটা ঝরে ছুঁড়ে মারল মেঝেতে। ভেঙে তছনছ হয়ে গেল তাজওয়ারের ফোনটি। সব কিছুই তার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে। এমনটা হতে দেওয়া যাবে না। আজ পর্যন্ত সে যা চেয়েছে তাই পেয়েছে। ভবিষ্যতেও তাজওয়ার সেটাই চায়। সে যদি আহিকে না পায়, তাহলে আহির জীবনে দ্বিতীয় কোনো পুরুষকে সে জীবিত রাখবে না। আর আফিফকেও তার অতীত মনে করিয়ে দিতে হবে। 1 সপ্তাহ কেটে গেল। আফিফ খুব সূক্ষ্মভাবে তাজওয়ারের বিরুদ্ধে জমিয়ে রাখা সব প্রমাণ সাজিয়েছে। আহি গেল সপ্তাহে তাজওয়ারের নামে হয়রানির মামলা করে এসেছিল। সেই মামলা এখনো চলছে। এখন এই তথ্যগুলো দিলে তাজওয়ার আরও কিছু মামলায় ফেঁসে যাবে। অন্যদিকে উজ্জ্বল ও তাজওয়ারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের ফাইলটি এখনো কোর্টে জমা দেয়নি। তাজওয়ারকে অন্য মামলায় ফাঁসানোর জন্যে সাক্ষী খুঁজছে উজ্জ্বল। সাক্ষী পাওয়ার পর প্রমাণগুলো রাখবে। সাক্ষী ছাড়া প্রমাণ ভিত্তিহীন। সমস্যা ওই এক জায়গায়। তাজওয়ারকে সব
সবাই এত ভয় পায় যে কেউ সাক্ষী দিতেই আসে না। এদিকে আফিফ সব প্রমাণ তার ফাইলে ঢুকিয়ে আহিকে কল করে বলল, আহি, সব প্রমাণ আমার কাছে আছে, আজ সবগুলো উজ্জ্বলকে দিয়ে দেব। আহির সাথে তাজওয়ারের বিষয়ে আরও কিছু কথা বলে কল কেটে দিল আফিফ। এরপর ফাইলটা টেবিলের ড্রয়ারে রেখে বাসা থেকে বেরিয়ে পড়ল সে। আফিফ চলে যাওয়ার পর পদ্ম রুমে এলো, ড্রয়ার খুলে ফাইলটা বের করলো। এতক্ষণ সে দরজার বাইরে দাঁড়িয়ে আফিফ আহিকে যা যা বলেছে সব শুনছিল। পদ্ম ফাইলটা হাতে নিয়ে মনে মনে ভাবতে লাগলো, যদি তাজওয়ার ফেসে যায় তাহলে আহি আর আফিফের জীবন থেকে সে সরে যাবে। আফিফ সেই ভয়ে আহিকে ছেড়ে এসেছিলেন, সেই কারণটা তাদের জীবন থেকে চলে গেলে তারা তো আবার এক হতে চাইবে। এখন আফিফ জেনে গেছেন আমি তাকে ঠকিয়ে বিয়ে করেছিলাম, উনি আমাকে এখন আর ভালোবাসে না। আহি তো খুব সহজেই সেই জায়গাটা নিয়ে নেবে। যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম সেই মানুষটা যদি আমার হয়েও না হয় তাহলে আমি তো হেরে যাব। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমি তো ভালোবেসেছিলাম। আফিফ আমার ভালোবাসাটা দেখছে না কেন? থাক, না দেখুক, আমি বসে থাকবো না। রাত আহিকে ভালোবাসে, আমি চাই আহি রাদের সাথে ভালো থাকুক। কিন্তু এই মুহূর্তে আমি যদি তাজওয়ারকে না বাঁচাই তাহলে আমি আফিফকে হারিয়ে ফেলবো। এখন তাজওয়ার খানি আমাকে সাহায্য করবে। পদ্ম ফোন বের করে তাজওয়ারকে কল করে আফিফের সংগ্রহ করা প্রমাণের ব্যাপারে সবটা জানালো। তাজওয়ার বলল, আমি তোমাকে ঠিকানা দিচ্ছি, তুমি প্রমাণগুলো নিয়ে আমার বাড়িতে চলে এসো। তুমি তো জানো আমার ভিডিও ভাইরাল হয়েছে, আমি বাসা থেকে বের হতে পারছি না, তাই তোমাকে আসতে বলছি। পদ্ম খুব সাহস নিয়ে ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে আফিফা বেগম কয়েকবার ডাক দিয়েছিলেন পদ্মকে, পদ্ম শুনল না। সে চলে গেল দ্রুত পদে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেল তাজওয়ারের ফ্ল্যাটে। পদ্ম বেল দিতেই দরজা খুলে দিল একটা ছেলে। পদ্ম তার দিকে সেকেন্ড খানিক তাকিয়ে বলল, তাজওয়ার খান আছেন? তাজওয়ার ভেতর থেকে ডেকে বলল। পদ্ম, আসো ভেতরে। পদ্ম ভেতরে এসে বসলো, ফাইলটা তাজওয়ারের সামনে রেখে বলল, আফিফের কোনো ক্ষতি করবেন না, আহিরও কোনো ক্ষতি করবেন না। আমি আহির ভালো চাই, ও যার সাথেই ভালো থাকে থাকুক, কিন্তু ও কখনো আফিফের সাথে ভালো থাকবে না। তাজওয়ার বাঁকা হেসে বলল। যার সাথে ভালো থাকে আহি তো শুধু আমার সাথেই ভালো থাকবে। পদ্ম চুপ করে রইল। তখনই দরজা খুলে দেওয়া ছেলেটি বসার ঘরে এসে বসলো। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, হাই, আমি সজীব। পদ্ম মাথা নিচু করে তাজওয়ারকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমি এখন যাই। পদ্ম উঠে দাঁড়ালো। সে দরজার দিকে পা বাড়াতেই সজীব আর জিলান সোফায় আয়েশ করে বসে বলল, তাজ, মেয়েটাকে? তাজওয়ার ফাইলটি উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আফিফের বউ। সজীব বলল, সেই তো। জিলান বলল, রেখে দে না। তাজওয়ার ফাইল দেখা বন্ধ করে পদ্মের দিকে তাকালো, বাঁকা হেসে বলল, সুযোগ যদি পায়ে হেঁটে আমার কাছে চলে আসে তাকে ফিরে দেওয়া উচিত নয়, কি বলিস? সজীব হেসে বলল, হ্যাঁ, সেই তো। তাজওয়ার জিলানকে ইশারা করতেই সে পদ্মকে পাশ কাটিয়ে দরজার কাছে গিয়ে ভালোভাবে দরজা বন্ধ করে দিল। পদ্ম দরজার দিকে তাকিয়ে বলল, দরজা আটকে দিলেন যে? জিলান বিদঘুটে হাসি হেসে বলল, তোমাকে মিষ্টি না খাইয়ে যেতে দিচ্ছি না। পদ্ম কয়েক পা পিছিয়ে তাজওয়ারের কাছে গিয়ে বলল, আমাকে দরজা খুলে দিন। তাজওয়ার হেসে বলল, নো, আজ রাতটা না হয় এখানেই থাকো, কাল চেও। আই প্রমিস, তোমার আফিফ কখনোই আমার আহির হবে না, আমি হতে দেবও না। পদ্ম ভীত চোখে তাজওয়ারের দিকে তাকালো, কাঁপা কণ্ঠে বলল, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আমার কাছে? তাজওয়ার অট্ট হাসি হেসে বলল, আমার নিজেরই তো সাহায্যের প্রয়োজন, তোমার সাহায্য? আহি তো আমার কাছে আসছে না, আর তাই আমার অন্যদিকে চোখ পড়েছে। তুমি এই মুহূর্তে আমাকে শান্ত করতে পারবে? তাজওয়ার পদ্মের কোমর ধরে তার কাছে আসার চেষ্টা করতেই পদ্ম তাকে ধাক্কা দিয়ে অন্য রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু পারল না। জিলান পদ্মের ওড়না টেনে ধরে তাকে মেঝেতে ফেলে দিল। সজীব আর তাজওয়ার তাকে টেনে নিয়ে গেল পাশের রুমে। এরপর তিন বন্ধু ভিতরে ঢুকেই ধরাম করে দরজাটা লাগিয়ে দিল।
আর এরপর পদ্মের ক্রন্দন বেঁধে গেল চার দেওয়ালের ফাঁকে। বাসায় ফিরে পদ্মকে আশেপাশে কোথাও না দেখে রান্নাঘরে গেল আফিফ। আফিফকে রান্নাঘরের দিকে যেতে দেখেই আফিফা বেগম বললেন, তোর বউ আজকাল বড্ড বেড়ে গেছে দেখছি। আমার অনুমতি না নিয়েই সে বাসা থেকে বের হয়ে গেছে। আফিফ ভ্রু কুঁচকে বলল, কোথায় গেছে? তুই জানিস না? তার মানে তোকেও বলে যায়নি? মেয়েটার মতিগতি ঠিক বুঝতে পারছি না আমি। শোন, তুই ওকে নিয়ে এত মাথা ঘামাস না তো। আফিফা বেগম এবার ছেলের কাছে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা মেয়ে দেখেছি আমি, বেশ পছন্দ হয়েছে আমার। আফিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, মা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, আমি আরেকটা বিয়ে করতে পারবো না। তোর কি বাবা হওয়ার কোনো ইচ্ছে নেই? বাবা হওয়ার জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হবে? পদ্ম কি তোকে সন্তান দিতে পেরেছে? না পারুক, ও আমার স্ত্রী, আমার দায়িত্ব। যদি আমার কোনো অপারগতা থাকতো পদ্ম কখনোই আমাকে ছেড়ে যেত না। আমিও আমার দায়িত্ব ফেলে দিতে পারবো না। কে বলেছে পদ্মকে ছেড়ে দিতে? দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীকে তালাক দিতে হয় না। মা, আমার সমান অধিকার দেওয়ার মতো ক্ষমতা নেই, তাই আমি পদ্মের বর্তমানে দ্বিতীয় বিয়ে করতে পারবো না। আফিফ কথাটি বলেই নিচের ঘরে চলে এলো। আজ সন্ধ্যায় উজ্জ্বলকে তাজওয়ারের বিরুদ্ধে বাকি প্রমাণগুলো দিতে হবে। এর জন্যেই সে বাসায় এসেছে সেই ফাইলটি নিতে, যেটিতে তাজওয়ারের বিরুদ্ধে সব প্রমাণ আছে। কিন্তু বাসায় এসে পদ্মকে না দেখে বেশ অবাক হলো আফিফ। পদ্ম সম্পর্কে সব সত্য জেনে যাওয়ার পর থেকেই আফিফ পদ্মের কাছ থেকে দূরত্ব রাখছে। কিন্তু 5 বছরের এই সংসারটা মিথ্যে দিয়ে শুরু হলেও একটা দায়িত্ববোধ আর মায়া তো সৃষ্টি হয়েছেই। আফিফ যেই ড্রয়ারে ফাইলটি রেখেছিল সেটা খুলতে খুলতেই পদ্মের নম্বরে ডায়াল করলো। পদ্মের ফোনে রিং হচ্ছে, কিন্তু আফিফের মনোযোগ আটকে গেল শূন্য ড্রয়ারে। আফিফ ব্যস্ত হয়ে ড্রয়ার ঘেটে দেখলো কোথাও সেই ফাইলটি নেই। বেশ অবাক হলো সে। আজ সকালেই ফাইলটি সে ড্রয়ারে রেখে বাসা থেকে বের হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে কি ফাইলটি অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব? আফিফ তার ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো পদ্ম কল ধরেনি, রিং হয়ে কেটে গেছে। আফিফ আবার কল করলো পদ্মের নম্বরে। এবার সাথে সাথেই কলটা রিসিভ হলো। আফিফ কিছু বলার আগেই ওপাশ থেকে পদ্মের চাপা আর্তনাদ ভেসে এলো। পদ্ম কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমাকে বাঁচান আফিফ, আমি মরে যাব। আফিফ ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কোথায় তুমি? পদ্ম কাপা কণ্ঠে বলল, আমার সব শেষ হয়ে গেছে তাজ। কথাটা শেষ করার আগেই পদ্ম চেঁচিয়ে উঠল। ওপাশ থেকে ভেসে এলো পুরুষের কণ্ঠস্বর। আফিফ কণ্ঠ শুনেই চিনে ফেলেছে ওপাশের কণ্ঠটি কার। আফিফ চেঁচিয়ে বলল, সজীব ওখানে কি করছে? পদ্ম, কোথায় তুমি? হ্যালো হ্যালো। আফিফ এক সেকেন্ডও অপেক্ষা করলো না, দৌড়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। আফিফা বেগম ছেলেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখে থমকে দাঁড়ালেন। কি যে হচ্ছে তার ঘরে কিছুই বুঝতে পারছেন না তিনি। আহি ছাদে দাঁড়িয়ে হালকা হাওয়ায় দোলায়মান ডায়ান্থাস ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। তখনই তার পাশে 2 কাপ চা নিয়ে এসে দাঁড়ালো রাত। আহি রাদের দিকে তাকিয়ে শুকনো হাসি ফেরত দিল। রাত চায়ের কাপ দুটি ছাদের কার্নিশে রেখে আহির পাশে এসে দাঁড়ালো। আহি রাদের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? রাত আহির দিকে হাত বাড়িয়ে দিয়ে তার উড়ন্ত চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল, আমাকে আর তুই ডাকিস না, আমি এখন এই ইনফর্মাল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই। আহির গলা কাঁপছে, মায়ের কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অত্যন্ত একা থাকো, তবুও এমন কাউকে তোমার জীবনে রেখো না যাকে ভালোবাসো না। আহি রাদের দিকে তাকালো। এত ভালোবাসে কেন ছেলেটা তাকে? এই ভালোবাসা উপেক্ষা করলে তো পাপ হবে তার। সৃষ্টিকর্তা কেন যে তাকে মন ভাঙার ক্ষমতা দেয়নি? রাত আহির আরেকটু কাছে ঘেঁষে দাঁড়ালো। আহি কিছুটা দূরে সরে যেতেই রাত আহির হাতটা ধরে তাকে আটকালো। আহি বলল, রাত আমি তোকে। রাত আহির ঠোঁটে আঙ্গুল রেখে বলল, আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি তো বাসি। আমাকে একটু ভালোবাসতে দে। আই প্রমিস তুই একদিন আমার প্রেমে পড়বি।
আহির চোখ ছলছল করে উঠল, গলায় কথা আটকে গেছে তার। এদিকে রাত আহির দিকে এগিয়ে আসতে লাগলো। রাদের নিঃশ্বাসের ধাক্কা আহির বুক কাঁপিয়ে দিয়েছে। না, এমন অন্যায় সে করতে পারে না। যেখানে তার মন মস্তিষ্ক সাড়া দিচ্ছে না, সেখানে সে কিভাবে নিজেকে ঠেলে দিবে? হোক কষ্ট, কিন্তু সারা জীবনের অপরাধ বোধ নিয়ে সে বেঁচে থাকতে পারবে না। আহি রাতকে থামিয়ে দিয়ে বলল, আমি তোকে ভালোবাসি, কিন্তু বন্ধুর মতো। এমন না যে আমি অন্য একজনকে ভালোবাসতাম দেখে তোকে ভালোবাসতে পারছি না। যাকে ভালোবাসতাম তাকে পাওয়ার কোনো আশা নেই আমার, কিন্তু এই মুহূর্তে আমি একটু নিজেকে ভালোবাসতে চাই। তুই তো আমাকে গত কয়েক বছর ধরে দেখেছিস, আমার উন্মাদনা দেখেছিস, আমার একতরফা পাগলামো দেখেছিস। বল না রাত, তোর কি মনে হয়নি আফিফকে ভালোবাসতে বাসতে আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি? রাত চুপ করে রইল। আহি রাতের কাছ থেকে দূরত্ব রেখে দাঁড়ালো আর বলল, আমার তোকে বিয়ে করতে কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমি বিয়ে করব না। আমি কিছু বছর নিজেকে দিতে চাই, একান্ত নিজেকে। এরপর না হয় ভেবে দেখব। যদি তখন আমি না থাকি? আহি রাদের কাছে এসে তার হাত ধরে বলল, তুই যদি মুভ অন করিস আমার কোনো সমস্যা নেই। আমি বেঁচে থাকতে এই মনে তোর জায়গা কাউকে দিতে পারবো না। আহি রাদের দিকে তাকিয়ে রইল। রাত বলল, আমি যদি না থাকি, যদি ততদিন না বাঁচি? কি বাজে কথা বলছিস? আমার লাইফ লাইন তুই। প্রেমিক মানুষকে ভালোবাসার চেয়ে অনেক বেশি গভীর আর শক্ত একটা মনের মতো বন্ধুকে ভালোবাসা। তুই জানিস তুই আমার মেডিসিন। আমার জীবনে যদি তুই আরও আগে আসতি, আমি নিজেকে এতটা নিঃস্ব ভাবতাম না। তোর মতো প্রেমিক পুরুষ পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার তোর মতো চমৎকার একজন পুরুষের প্রেমিকা হওয়ার জন্য নিজেকে চমৎকারভাবে সাজাতে হবে। সময় দিস কিন্তু। আহি চায়ের কাপে চুমুক দিতে না দিতেই ফোনে টুংটাং মেসেজ আসতে লাগলো। আহি ভ্রুকুচকে স্ক্রিনে তাকিয়ে দেখলো তাজওয়ারের অ্যাকাউন্ট থেকে কিছু ছবি আর ভিডিও এসেছে। আহি চায়ের কাপ নামিয়ে স্ক্রিন অন করতেই ভিডিওটা চালু করলো। রাত পাশেই দাঁড়ানো। ভিডিওতে চলমান শব্দ কানে আসতেই রাত স্তব্ধ হয়ে গেল। আহির যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তার মাথাটা ভারী ভারী লাগছে। রাত আহির কাছ থেকে ফোনটা নিয়ে স্ক্রিন বন্ধ করে দিয়ে বলল, মেয়েটা কি পদ্ম? আহির চোখে অশ্রু ভিড় করতে লাগলো। রাত আহির হাত ধরলো। আহির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আমি একটা জলজ্যান্ত অভিশাপ রাত। আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাজওয়ার পদ্মের এত বড় ক্ষতি করেছে। আমার খুব অস্থির লাগছে রাজ। তাজওয়ার ফার্সার সাথে যা করেছে, আর একই কাজ যদি পদ্মের সাথে করে, আমার ওকে থামাতে হবে। ওরা আমার সব প্রিয় মানুষগুলোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার মানুষগুলো সব আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে শুধু ওই তাজওয়ার খানের জন্য। আই উইল কিল হিম। আহি ফোন হাতে নিয়ে ছাদ থেকে নামতে গিয়ে পা ফসকে পড়ে যেতে নিবেই তখন রাত পেছন থেকে আহিকে ধরে ফেললো আর বলল, আহি, শান্ত হ। আহি ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, আমি এই মুখ নিয়ে পদ্মের সামনে কিভাবে দাঁড়াবো? আহি এলোমেলো ভাবে সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠে বসলো। রাতও আহির পাশে বসেছে। ড্রাইভারকে তাজওয়ারের ফ্ল্যাটের ঠিকানা দিতেই তারা সেদিকে রওনা হলো। এদিকে আফিফ অস্থির হয়ে আছে। সে তাজওয়ারকে একের পর এক ফোন করে যাচ্ছে, কিন্তু তাজওয়ার কল ধরছে না। সে সোফায় পা তুলে দিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে হেসে হেসে বলতে লাগলো, এক দেশে ছিল এক বাঘ, তার ছিল এক বাঘিনী। বাঘিনী পড়েছে এক শেয়ালের প্রেমে, আর শেয়ালের বউ গাভী ফন্দি করতে এসেছে বাঘের গর্তে। বাঘ ছিল বেশ ক্ষুধার্ত, সে গাভীকে খেয়ে ফেলল। তাই বউকে বাঁচাতে শেয়াল আসছে ছুটে। বাঘিনীও শশব্যস্ত। বাঘের গর্তে শীঘ্রই পড়বে শেয়াল বাঘিনীর পা। বাহ, চমৎকার এক মিলনায়তন হবে বাঘের বাড়িতে। গাভীর চামড়াগুলো মাটিতে খসে পড়েছে, রক্ত বেয়ে বেয়ে পড়ছে। এবার শিয়ালের সেই শুকনো মুখটা দেখবে বাঘ, আর বাঘিনী আমার ফিরে আসবে বিড়ালের বেশে। সজীব হেসে বলল, আইকে হাতে আনার এত চমৎকার প্ল্যান। এবার কাজে এনে বিয়ে পড়ানোর পরই ভিডিও ডিলিট করব। একবার আহি আমার হোক, তারপর আমি আহিকে বুঝিয়ে দেব আমার সাথে বেইমানি করার শাস্তি কি। আহি আর রাত তাজওয়ারের ফ্ল্যাট বাড়ির কাছে আসতেই দেখলো আফিফ পুলিশ নিয়ে সেখানেই এসেছে। আফিফকে দেখে থমকে গেল আহি। আফিফ আহির কাছে দৌড়ে এসে বলল,
তাজওয়ার পদ্মকে এখানে নিয়ে এসেছে, ওর ফোনের লোকেশন এখানে দেখাচ্ছে। আমি পদ্মকে ফোন করেছিলাম, ওর কণ্ঠ শুনে মনে হয়েছে ও বিপদে আছে। আমি তাজওয়ার খানকে মেরে ফেলবো, ও যদি পদ্মের গায়ে হাতও লাগায়। আহি নির্বাক তাকিয়ে আছে আফিফের দিকে। পুলিশ কনস্টেবল বাড়িতে ঢুকলো। আফিফও তাদের পিছু পিছু গেল। আহি আর পা বাড়াতে পারছে না। রাত আহির হাত ধরে পড়ল। তুই চুপচাপ দাঁড়িয়ে থেকে ওই তাজওয়ার জানোয়ারটাকে জিতিয়ে দিবি? এইবার কিছু একটা করতেই হবে। আহির শুকনো মুখটা ধীরে ধীরে শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে হাত মুঠো করে তাজওয়ারের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো আহি। ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিচ্ছে পুলিশের লোকেরা। তাজওয়ার পিফল দিয়ে তাদের দেখে নিল। সজীব আর চিলান ভীত কণ্ঠে বলল, আমরা তো শেষ। তাজওয়ার বাঁকা হেসে বলল, রিল্যাক্স গাইস, এই সামান্য কনস্টেবল আমার কিচ্ছু করতে পারবে না। এরা বেশি হলে আমাকে থানায় নিয়ে যেতে পারবে, আর ভেতরে ঢুকানোর আগে আমি মুক্ত। আর আমি মুক্ত হলেই তোরাও মুক্ত। এসব বস্তিবাসীর মামলায় রাজার সিংহাসন কাঁপে না। তাজওয়ার দরজা খুলে দিতেই আফিফের মুখোমুখি হলো। আফিফ তাজওয়ারের নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, পদ্মকে এখানে কেন এনেছিস? পুলিশের এক কনস্টেবল আফিফ আর তাজওয়ারের হাতাহাতি থামিয়ে দিতেই আহি আর রাত উপরে উঠে এলো। তাজওয়ার আহিকে দেখে বলল, মাই সুইট হার্ট, ওয়েলকাম ওয়েলকাম। আহি তাজওয়ারের কথায় পাত্তা না দিয়ে দৌড়ে ভিতরের রুমে চলে গেল। আফিফও আহির পিছু পিছু ভিতরে গেল। শুধু রাত সেখানে দাঁড়িয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল তাজওয়ারের দিকে। আহি আর আফিফ একসাথেই সেই বন্ধ দরজা খুলে রুমের ভিতরে প্রবেশ করে দেখল মেঝেতে বিবস্ত্র পড়ে আছে পদ্ম। আফিফের পৃথিবীটা যেন সেখানেই থমকে গেল। সামনে এগোনোর সাহস হলো না তার। সে দরজাটা বন্ধ করে দিয়ে মেঝেতেই বসে পড়ল। আহি ছুটে গেল পদ্মের কাছে। গায়ের ওড়না খুলে পদ্মকে পেঁচিয়ে নিল। ওড়নাটা পদ্মের তপ্ত শরীরটা ঢাকতে ব্যর্থ হলো। আহি পাশের বেডশিটটা টেনে নিয়ে পদ্মের গায়ে জড়িয়ে দিল। পদ্ম কারো স্পর্শ পেয়ে নিভু নিভু দৃষ্টিতে তাকালো। আহির মুখখানা দেখে বুকের ভিতরটা পুড়ে ছাই হয়ে গেল পদ্মের। আহি শক্ত করে জড়িয়ে ধরল তাকে। দৃঢ় স্বরে বলল, আল্লাহর কসম, ওই শয়তানকে আমি খুন করে ফেলবো। পদ্মের দৃষ্টি আটকালো আফিফের শুকনো মুখের দিকে। মানুষটা নিস্তেজ চোখে তাকিয়ে আছে তার দিকে। পদ্মের কষ্ট হলো খুব। এদের ঠকানোর শাস্তি পেয়েছে সে। কান্না করার অধিকার নেই তার। এটা মেনে নিতে বাধ্য পদ্ম। আহি পদ্মকে ছেড়ে তার দুই গালে হাত রেখে বলল, তুই আমার স্ট্রং গার্ল, মনকে শক্ত কর, আমরা সবাই তোর পাশে আছি। আফিফও আছে। আহি পিছন ফিরে আফিফের দিকে তাকালো। আফিফকে দেখে বুকটা হু হু করে উঠল তার। পদ্মকে শক্ত করে ধরে রাখলো সে। মেয়েটা যদি ভুল কিছু করে ফেলে। প্রায় মিনিট খানিক পর রুমের দরজায় খট করে শব্দ হলো। পদ্ম আহিকে শক্ত করে চেপে ধরল। আফিফ উঠে দরজা খুলতেই একজন কনস্টেবল রুমে উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করতে লাগলো। আফিফ বলল, একজন মহিলা কনস্টেবল লাগবে এখানে। পুরুষ কনস্টেবলটি ফোন করে একজন মহিলা কনস্টেবলকে তাজওয়ারের বাড়ির ঠিকানা দিল। সে না আসা অবধি পদ্ম ভিতরেই থাকবে। এদিকে আফিফ রুম থেকে বের হয়েই তাজওয়ারকে চড়ে একটা লাথি দিল। পুলিশ কনস্টেবলের লোকগুলো আফিফকে ধরে পড়ল। রাত আফিফকে শক্ত করে ধরে রেখে বলল, আফিফ প্লিজ শান্ত হ। ঠান্ডা মাথায় এই জানোয়ারটাকে শাস্তি দিতে হবে। তুমি দেখো ওর মুখের দিকে, বিন্দুমাত্র ভয় নেই, কারণ ওর কাছে পাওয়ার আছে। ও জানে ও বেরিয়ে আসবে। আফিফ শক্ত মুখে বলল, ও যদি বের হয় আমি ওকে খুন করে ফাঁসিতে ঝুলবো। প্রায় ঘন্টাখানেক পর পুলিশ তাজওয়ার, জিলান আর সজীবকে থানায় নিয়ে গেল। মহিলা কনস্টেবলটি পদ্মকে বিভিন্ন প্রশ্ন করছে। পদ্ম থম মেরে বসে আছে। সে উত্তর দিতে পারছে না। আফিফ বসার ঘরে পায়চারি করছে। হঠাৎ তার চোখ আটকালো মেঝেতে পড়ে থাকা আধ পোড়া একটি কাগজের দিকে। আফিফ মেঝে থেকে কাগজটি তুলতে গিয়ে দেখলো এটা তাজওয়ারের বিরুদ্ধে সংগ্রহ করা প্রমাণগুলোর একটি পৃষ্ঠা। আফিফ পাশেই ডাস্টবিন দেখতে পেল। সেদিকে গিয়ে দেখলো আশেপাশে ছাই। ভেতরে পড়ে যাওয়া সেই ফাইলটি। আফিফ কাগজটি হাতের মুঠোয় আবদ্ধ করলো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে।
তীরে। তখনই মহিলা কনস্টেবলটি বেরিয়ে এসে আফিফকে বলল, আপনার ওয়াইফ কিছুই বলছে না। উনি এভাবে কিভাবে এলেন জিজ্ঞেস করেছি, সেটাও বলছে না। আমাদের সিসিটিভি ফুটেজ দেখতে হবে। বাড়ির গেটে, সিঁড়িতে, লিফটে সবখানে সিসি ক্যামেরা লাগানো। আমার মনে হয় আপনার স্ত্রী এখনও শোকে আছে। আফিফ মিনমিনিয়ে বলল। আর এই শখ থেকে পদ্ম জীবনেও বেরোতে পারবে না। পদ্মকে নিচের বাসায় নিয়ে এসেছে আহি। আফিফা বেগম এসে জানলে আরো ঝামেলা বাড়বে, তাই পদ্মকে ওখানে যেতে দেয়নি সে। পদ্মকে একটা রুমে নিয়ে বিছানায় বসিয়ে দিয়ে আহি তার পাশে বসে বলল, কিছু হয়নি তোর, তুই রেস্ট নে, দেখবি একটু ঘুমালে ভালো লাগবে।